বিপদে আছে। এখানে আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি এখনো বেশি, ডলার সংকট কেটে যাবে 1.5 বছরেও এমন আশ্বাসের বাস্তবতা দেখেনি বাংলাদেশ। IMF এর পরামর্শের পরও খেলাপি ঋণ নাকি না কমে উল্টো বেড়ে গেছে। তারপর কাগজে কলমে আবার ব্যাংক মুনাফাও করছে, সম্ভাবনা দেখাচ্ছে ডিজিটাল ব্যাংক। প্রশ্ন হচ্ছে ব্যাংকের ভবিষ্যৎ আসলে কি? তা জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব ইলিয়াস উদ্দিন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে শুরুতে আমরা আবারও ধন্যবাদ দিতে চাই। আপনাকে আমরা নতুন সিজনে আবার পেলাম। আমরা বোধহয় 2 বছর পর এখানে আলোচনা করতে বসেছি এবং এই আলোচনা করার মাঝে ব্যাংক নিয়ে তো আলোচনা থামছেই না, অনেক ধরনের সমালোচনাও মিশে গেছে আলোচনায়। প্রশ্নটা সোজাসাপটাই করতে চাই, ব্যাংক এখন কেমন আছে? জি, থ্যাংক ইউ পাপন ভাই, তৌহিদুল ইসলাম পাপন ভাই। আপনি ভালো আছেন তো ইনশাল্লাহ। এবং সর্বপ্রথম আমি যমুনা টিভি এবং এর দর্শকদেরকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তবে একটা জিনিস, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি এখন কেমন আছে, আমরা ব্যাংকাররা সবসময় বলবো যে ভালো আছে। তবে আপনারা এটা এক বাক্যে বললে আপনারা অনেক কিছু এখানে চিন্তা করবেন যে আসলে কিভাবে ভালো আছে। এতগুলো স্টেজ আপনারা দেখছেন যে ইন্টারনাল অনেক শক ব্যাংকগুলোতে আছে, ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলোতে অনেক শক আছে। তারপরে ধরেন আপনার এক্সটার্নাল অনেক শক আছে। আপনারা জানেন যে ইনফ্লেশন কন্টিনিউ করছে, আপনার ইন্টারেস্ট রেটগুলো বাড়ছে, আপনার ফরেন এক্সচেঞ্জের রেট বেড়েছে, তারপরে রিজার্ভের একটা সংকট আমরা দেখছি। সংকট মানে আমি বলবো যে রিজার্ভের স্ট্রেস আমরা দেখছি, যে রিজার্ভটা একটু ধীরে ধীরে IMF এর প্রেসক্রিপশন যে রিকোয়ারমেন্ট এবং সেটা ধীরে ধীরে কমছে। যে যা হোক, ওভারঅল কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে স্ট্রেস থাকবে এবং ব্যাংক থাকবে। ব্যাংক একটা আস্থার প্রতীক। আপনারা জানেন যে ব্যাংক খারাপ থাকতে পারে না, সংকটে থাকতে পারে না। ব্যাংক যেহেতু একটা আস্থা, মানুষ আস্থা করে এখানে ডিপোজিটটা রাখে আমানতকারী এবং অন্য যে সমস্ত স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডাররা এখানে বিনিয়োগ করে, তো সেজন্য ব্যাংকে আস্থার সংকট এটা থাকতে পারে না। তো অতএব আমরা সবসময় এগুলো দেখতে হবে যে আস্থার সংকটটা যে সৃষ্টি হচ্ছে এবং ব্যাংকের প্রতি যে মানুষের আস্থা সেটা কমছে কিনা। ব্যাংকগুলোকে তার আস্থার জায়গাটা শক্তিশালী অবস্থান একটা তৈরি করতে হবে। ব্যাংকগুলোকে কখনো অতি মুনাফালোভী হলে হবে না, তার আস্থার জায়গাটাকেও তাকে সবসময় এটা খেয়াল রাখতে হবে, এটাও তার একটা মুনাফা, এটাকে অ্যাড অন করে তাকে একটা হিসাবায়ন করতে হবে। তারপরে ব্যাংকগুলোতে কর্পোরেট গভর্নেন্স সিস্টেমটা আপনার থাকতে হবে, যার জন্য এত যে এখন লোনের যে এত লোন খারাপ হয়েছে। আপনারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার জানেন 1,42,000 কোটি টাকা আপনার খারাপ লোন, যেটা আমরা মার্চ মাসের একটা পজিশন আমরা পেয়েছি, অর্থাৎ প্রায় 36,000 করোড় টাকা নতুন লোন খারাপ হয়েছে। এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে মানুষের আস্থার যাতে চিন না ধরে এবং মানুষ যাতে স্বাচ্ছন্দ্যভাবে ব্যাংকিং সেবা তারা পেতে পারে। আইটি বেস যে ধরনের হাইটেক জিনিসগুলোকে ইন্ট্রোডাকশন করতে হবে যাতে মানুষ স্বাচ্ছন্দ্যভাবে ঘরে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে পারে। এই ধরনের জিনিসগুলোকে ব্যাংকগুলোকে সবসময় খেয়াল রাখতে হবে। না হলে আস্থার সংকট করলে কিন্তু ব্যাংক কিন্তু প্রবলেম পড়ে যাবে এবং প্রবলেমেটিক ব্যাংক হিসাবে সেটা ট্রিটমেন্ট হবে। আপনি যে আস্থার সংকটের কথা বলছেন, আপনার একটি রেফারেন্স দিয়ে আমি শুরু করি। ব্যাংকে জানুয়ারি থেকে মার্চ মাসে 36,000 কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে, কিন্তু আমরা জানি এর আগেই আমরা দেখতে পাচ্ছিলাম যে IMF এর নানা পরামর্শ অনুযায়ী ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংক নানা ইনিশিয়েটিভগুলো নিচ্ছিল। তারপরও কেন খেলাপি ঋণ বাড়লো? এক, দ্বিতীয়ত হচ্ছে এখন তো মির্জা ইলিয়াস উদ্দিন আমরা দেখি যে আপনাদের নজরদারির সুযোগ অনেক বেশি, ডিজিটাল হয়েছেন আপনারা, তারপরও কেন ঋণ খেলাপি হয়? এখানে দোষটা আসলে কার? অনেকে বলে ক্রেডিট অ্যানালিস্টদের পারফরমেন্স ভালো না, আসলেই তাই? দেখেন, খেলাপি ঋণ কিন্তু আপনারা যেটা বলছেন যে বাড়ছে 1,82,000 কোটি টাকা, যেটা বললাম 1,45,000 কোটি টাকা থেকে অতিরিক্ত বৃদ্ধি, এটা হচ্ছে 25% গ্রোথ। এটা হয়েছে আপনি যদি দেখেন যে ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে এখন খেলাপি ঋণের পরিমাণ কিন্তু 11.11%। কোনো ইন্ডিভিজুয়াল ব্যাংকে যায় দেখেন এই খেলাপির পরিমাণ কিন্তু খুব কম। ইভেন আমি বলি যে সমস্ত ব্যাংকগুলো ইনক্লুডিং আওয়ার, যদি আমরা এটা ধরি যে এটা প্রায় অনেক ব্যাংকে কিন্তু 3% নিচে আছে এবং অন্যান্য সরকারি ব্যাংকগুলোকে যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু খেলাপি ঋণের পরিমাণ অনেকটাই 6%, অ্যাভারেজ 6% আপনার আছে। কিছু কিছু ব্যাংক ইদানিং আরও খেলাপি বেড়ে গেছে এবং সেই সমস্ত ব্যাংকগুলো আপনারা কারণ জানেন যে আসলে এটার কারণ হচ্ছে খেলাপি ঋণ কিন্তু ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুইভাবেই কিন্তু হয়। ইচ্ছাকৃতভাবে যে খেলাপি ঋণগুলো হয় সেগুলো আমাদের দেখার ব্যাপার যে আমাদের মনিটরিং সিস্টেমটা সেভাবে আছে কিনা এবং
আপনাদের পলিটিক্যালি মাইটি পারসন এবং হচ্ছে বিজনেস আইকন যারা আছে এবং তারা এটার বিহাইন্ডে কাজ করছে কিনা এবং সেগুলো একটু খেয়াল রাখতে হবে এবং সেইগুলোকে কর্পোরেট গভর্নেন্স অনুসারে যার যার কাজ সে করবে সেগুলো ইস্টাবলিশমেন্টের মাধ্যমে কিন্তু আপনার এই খারাপ লোনগুলোকে আপনি কিন্তু অনেকাংশে আপনি কিন্তু ঠিক করতে পারেন। আর একটা যেটা যে অনিচ্ছাকৃতভাবে খারাপ লোন হচ্ছে, কিন্তু ধরেন দেশের মাইক্রো ইকোনমিক যে সিচুয়েশন, এটাতে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার ইনফ্লেশন বা অন্যান্য কারণে, কারণ আমাদের দেশের কিন্তু যারা বিনিয়োগকারী তারা কিন্তু সেইভাবে অতটা কিন্তু তারা দক্ষ না, এফিশিয়েন্ট না। আন্তর্জাতিক বাজারে যে হ্রাস বৃদ্ধির কারণে এবং আপনার ইন্টারেস্ট রেটের হ্রাস বৃদ্ধির কারণে এবং অন্য যে সমস্ত এক্সটার্নাল শক আছে এগুলো তারা বুঝে উঠতে না পারার কারণে কিন্তু অনেক ব্যবসা তাদের অনিচ্ছাকৃত অনেক সময় লোন খারাপ হয়ে যাচ্ছে। এগুলোকে আপনার দেখতে হবে, এগুলো ব্যাংকগুলোকে দেখতে হবে, সরকারকে দেখতে হবে এবং সর্বোপরি আমাদের যে রেগুলেটর বাংলাদেশ ব্যাংক, ওনারাও এটা ওয়াকিবহাল আছেন এবং তারা সেগুলো করছেন। তবে খিলাপি ঋণের ব্যাপারে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি নাই, সেটা আমাদের খুব দুঃখের। একটা যারা উইলফুলি খিলাপি তাদের জন্য তো আমাদের যে জিনিসগুলো করা দরকার, যে অর্থ পাচার হচ্ছে কিনা, কারণ অর্থ পাচার হলে আপনার হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আর ইন্টারনালি যেগুলো দেখতে হবে যে তাদের এই যে জিনিসগুলো আমরা যে তাদের জন্য আমরা কি করেছি, যারা খেলাপি হয়েছে তাদের জন্য কিন্তু আমাদের অনেক করণীয় আছে। ইকোনমিতে কিন্তু আপনার যখন খেলাপির ব্যাংকগুলোতে যখন খেলাপির সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু আপনার অনেকগুলো ইন্ট্রোডাকশন করা উচিত। যেমন ধরেন এই সমস্ত খেলাপিরা শর্ট টার্মে তাদের লিকুইডিটি ক্রাইসিসে আছে, তারা অ্যাট এ টাইমে অনেক পেমেন্ট তারা অ্যাট এ টাইমে দিতে পারেন, সেক্ষেত্রে অনেক ডেরিভেটিভস ইনস্ট্রুমেন্ট কিন্তু ইন্ট্রোডাকশন করা যায়। যে সমস্ত আপনার খিলাপি আছে তাদের জন্য দীর্ঘমেয়াদী যে বন্ড ইস্যু করা যায়, যেমন শর্ট টার্মে তার 1 বছরে দেখা গেল যে তার অনেক পেমেন্ট জমে আছে, এখন সে এটা পারছে না, কিস্তি ফেল করছে, যার জন্য এটা বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুসারে এটা ক্লাসিফাই হয়ে যাচ্ছে। অথবা এই সমস্ত যারা খেলাপি তাদের জন্য আমাদের কিন্তু এগিয়ে আসা উচিত, নতুন নতুন ডেরিভেটিভস প্রোডাক্ট ইন্ট্রোডাকশন করতে হবে যাতে এই বন্ড রেজ করতে পারে 5 বছর, 10 বছর, 15 বছর। এই পিরিয়ডে তারা তারা একটা রিলিভ হবে তাদের এই পিরিয়ডে, অর্থাৎ প্রথম 5 বছরে তারা শুধু সুদ পেমেন্ট করতে পারে, দ্বিতীয় 5 বা 10 বছরে একটা ইকুয়াল ইএমআই করে দিয়ে তাদের সুদ প্লাস প্রিন্সিপাল পেমেন্ট, তাহলে তারা সহজভাবে কিন্তু তারা এই অবস্থা থেকে উত্তরণ হতে পারে। এই ধরনের জিনিসগুলো করলে আমার মনে হয় যারা অনিচ্ছাকৃত খেলাপি, কোনো কারণে তারা খেলাপি হয়ে যাচ্ছে, তাদেরকে এই ধরনের জিনিসগুলোকে অ্যাড্রেস করা যায় এবং যার মাধ্যমে আমার মনে হয় ইচ্ছাকৃত খেলাপিদের আইনের মাধ্যমে আপনার এগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অনিচ্ছাকৃত যারা আছে তাদেরকে ডেরিভেটিভস প্রোডাক্ট ইন্ট্রোডাকশন করে তাদের এই অবস্থা থেকে তাদেরকে উঠিয়ে আনতে হবে। আমি এই প্রসঙ্গে একটি কথা বলতেই চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আমাদের ডলারের এক ধরনের ক্রাইসিস আছে, এটা তো বাজারে খুব এভিডেন্ট, মানে আমরাও মানে নিজেদের পর্যায়ে গেলে সেটি খুব ভালো মতোই টের পাই। প্রশ্নটি হচ্ছে এটি বাড়ানোর জন্য অনেকে বলে রেমিটেন্সের ফ্লোটা আসলে ব্যাংকিং চ্যানেলে আবার আনা উচিত। আমি আপনার কাছে দুটো সমাধানই জানতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে কি বলে ডলার সংকট আমরা কিভাবে কাটাতে পারি, আর ব্যাংকের বাইরে দিয়ে যে রেমিটেন্স পাঠানোর বিকল্প উপায় এক ধরনের প্রবণতা আবার বেড়ে গেল, সেটা থেকে আসলে কিভাবে উত্তরণ করা সম্ভব? এটা দেখেন আমাদের এখন খুব এটা সমসাময়িক, এখনকার সময়ের এটা কিন্তু একটা জোরালো আমাদের প্রতিবাদ হচ্ছে যে আমাদের হুন্ডির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনাকে প্রথমে জানতে হবে যে আমাদের ফিনান্সিয়াল সিস্টেমটা কি, যেটার মাধ্যমে আমরা হিসাবায়ন করে থাকি। ফিনান্সিয়াল অ্যাকাউন্টে আপনি যদি দেখেন যে আমরা গত এপ্রিল মাস পর্যন্ত একটা ফ্যাক্টস আমরা পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট যেটা আমরা বলি যে ফরেন কারেন্সি ফিনান্সিয়াল অ্যাকাউন্টে, সেখানে আমরা দেখছি যে এখানে আমাদের একটা গ্যাপ, একটা ঘাটতি আমাদের তৈরি হয়েছে, একটা বড় ঘাটতি, প্রায় নিয়ারলি $10 বিলিয়ন। আর আমরা অন্যদিকে যদি দেখি যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টের 2টা কম্পোনেন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু গত বছর এপ্রিল পর্যন্ত আমাদের যে একটা অবস্থান, সেখানে কিন্তু আমরা একটা পজিটিভ দেখেছি, কারণ আমাদের ইম্পোর্টটা 63 বিলিয়ন কিন্তু ইম্পোর্ট আমরা কন্ট্রোল করতে পেরেছি। যদিও এই ইম্পোর্টটা আমাদের জন্য আবার খুব একটা ভালো না ইম্পোর্ট কন্ট্রোল করা। যেমন ধরেন আমরা দেখা যাচ্ছে যে আমরা এই 63 বিলিয়ন আমাদের কিন্তু ক্যাপিটাল মেশিনারি এবং ইন্ডাস্ট্রিয়াল যে র ম্যাটেরিয়াল সেটা ইম্পোর্ট কিন্তু আমাদের পরধনে 50% কমে গেছে। এই ইম্পোর্টটা যার জন্য আমাদের কমেছে, সেখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে পজিটিভ। অনেক সময় কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট
ক্যাপিটাল অ্যাকাউন্টের যদি আমাদের যদি ফিনান্সিয়াল অ্যাকাউন্টে অনেক সময় ঘাটতি দেখা দিলে, যেটা কিন্তু ডাইরেক্ট রিজার্ভ থেকে আপনার এটা কমে যায়, সেই হিসেবে আমাদের রিজার্ভ কিন্তু $8 বিলিয়ন মতো আমাদের দেখেন 28 থেকে আমাদের 20 বিলিয়ন, এখন এটা 18 বিলিয়ন। তো এই যে কমাটা হচ্ছে, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমাদের ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে, অর্থাৎ আমাদের ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, হুন্ডি, এইগুলোর কারণে কিন্তু আমাদের এটা কমে যাচ্ছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টের গ্যাপটা যেটা তৈরি হয়েছে, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট 3টা, আপনাদের এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, কিন্তু আমাদের এপ্রিল পর্যন্ত প্রায় 5% আমাদের ডিক্রিজ হয়েছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট কিন্তু ওইভাবে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট আসে নাই। এটারও অনেক কারণ আছে, এটা আমরা যদি মনে করি। আর আমাদের যে লং টার্ম লোন, শর্ট টার্ম লোন, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টে 3টা কম্পোনেন্ট, লং টার্ম লোন, শর্ট টার্ম লোন। শর্ট টার্ম লোন কিন্তু আমাদের রিপেমেন্ট অনেক হয়ে গেছে, লং টার্ম লোনেরও রিপেমেন্ট হয়েছে এবং কিছু আসছে, সব মিলে কিন্তু ওখানেও একটা কিন্তু বড় ধরনের ঘাটতি আমাদের তৈরি হয়েছে। আর আমাদের যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্সপোর্ট, ইম্পোর্ট আর রেমিটেন্সের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে রেমিটেন্স আমাদের কিন্তু যেটা হয়েছে যে হুন্ডি এবং আন্ডার ইনভয়েসিং, এটার একটা সাজোশ আছে এখানে, এবং এই হুন্ডি যতদিন পর্যন্ত কন্ট্রোল না করা যাচ্ছে এবং আমাদের রেমিটেন্সটা যতটা ডেভেলপ, আমাদের 169টা দেশে আপনি জানেন প্রায় 1 কোটিরও বেশি প্রবাসী আমাদের অবস্থান করছে, সেই হিসাবে আমাদের রেমিটেন্স আসার কথা আপনার প্রায় 40 বিলিয়ন ইয়ারলি আসার কথা। এখন 2 বিলিয়ন আমরা যদি একটা মাসে যদি পাই, সেটাই আমরা অনেক খুশি হয়ে যাই। 24 বিলিয়ন ডলার আমাদের, কিন্তু আমাদের কিন্তু আসা উচিত 40 বিলিয়ন আমাদের রেমিটেন্স। এখন যে পরিমাণ প্রবাসী আমাদের অবস্থান করছে, আমরা মাত্র 51% প্রবাসী থেকে রেমিটেন্সগুলো পাচ্ছি, আর বাকি রেমিটেন্সগুলো চলে যাচ্ছে আপনার 49% যে রেমিটেন্সটা আমাদের দেশে আসবে, সেটা হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে এগুলো হচ্ছে। এগুলোকে আপনার এগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু আমরা ব্যাংকার না, বাংলাদেশ ব্যাংকও করছে এবং আমাদের সরকারও এ ব্যাপারে বেশ তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, এবং আমি আশা করি যে ইনশাল্লাহ এই অবস্থা থেকে ধীরে ধীরে আমাদের উত্তরণ হবে। আমরা কিছুদিন আগে জানেন যে আমরা প্রায় 26টা ব্যাংকের এমডিরা আমরা এটার জন্য গিয়েছিলাম। আমরা যদিও আমরা এগুলো হচ্ছে যে আমাদের বিনিয়োগ, আমাদের লং টার্ম যে সমস্ত এফডিআর, যারা আমাদের বাংলাদেশের রেসিডিং অ্যাব্রোড, তারা আমাদের এখানে যাতে টার্ম ডিপোজিট প্লেসমেন্ট করে টার্ম ফর্মে, এই জন্য আমরা ওখানে একটা রোড শো আমাদের কিছু কিছু ব্যাংক ওখানে করেছে, এবং আমরা ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলো ওখানে করেছি, যে যাতে রেমিটেন্সটা সবাই যাতে আগ্রহী হয়। রেমিটারদেরকে আপনার আগ্রহী করতে হবে, যারা রেমিটেন্স আমাদের দেশে পাঠাচ্ছে তাদের অনেক ফ্যাসিলিটি কিন্তু আমরা অনেক বঞ্চিত করেছি, এবং সাম্প্রতিক সময় বাজেটে আপনারা দেখেন যে একটা জিনিস এখানে ইম্পোজ করতে যাচ্ছে, যেটা তাদের উপর ট্যাক্স, তাদের যে বিদেশি আয়ের থেকে যে একটা বিদেশি রেমিটেন্সের থেকে যে আয়, সেটার উপরে একটা ট্যাক্স ইম্পোজ করতে যাচ্ছে। এটা কিন্তু একটা আবার আর একটা, এবং তারা উৎসাহ হারাবে, এবং সেগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আমরা এখন যে আমরা ব্যাংকগুলো 2.5% দিচ্ছি এবং সরকার 2.5% দিচ্ছে তাদেরকে, যে রেমিটেন্সটা আসে তার উপরে আমরা কিন্তু অতিরিক্ত এটা দিচ্ছি, এবং আরও এইরকম কিন্তু তাদের ক্রেডিট স্কোরিং সিস্টেমটাকে ইন্ট্রোডিউস যদি করা যায়, অর্থাৎ যারা যে সমস্ত বাংলাদেশের ন্যাশনাল রিসাইডিং অ্যাব্রোড, অর্থাৎ যারা এনবিআর আছে, তারা এই দেশে যখন আসবে, ফেরত আসবে, এবং তাদেরকে একটা ক্রেডিট স্কোরিং, অর্থাৎ যে রেমিটেন্স তারা পাঠাচ্ছে একটা স্কোরিং যদি তাদের ভালো হয়, এবং তারা কিন্তু একসময় দেখবেন যে এখানে এসে, এবং তারা কিন্তু আগ্রহ হবে আরও বেশি বেশি রেমিটেন্স পাঠাবে এবং আরও সংগ্রহ করার জন্য। যদিও রেমিটেন্সের ভাটা পড়েছে অনেক কারণে, আমরা জানি যে ইন্টারন্যাশনালি কিন্তু প্রাইস এসকেলেশন হয়েছে, সব জায়গায় আপনার জিনিসপত্রের দাম বেড়েছে। এখন আমাদের যে সমস্ত নন রেসিডেন্টরা বাইরে থাকে, নন রেসিডেন্ট আছে, এবং তারা সেখানে যে তাদের ব্যয়, প্লাস হচ্ছে আমাদের কিন্তু যারা নন রেসিডেন্ট আছে তাদের কিন্তু দক্ষ করে তুলতে হবে। একটা জিনিস যে আমি দেখেছি, তাদের ভাষার একটা সমস্যা সেখানে আছে, এবং তারা বার্গেনিং ক্যাপাসিটি, এবং তারা কথা অনেক সময় বুঝতে পারে না। এই জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে, যে আমাদের যারা বাইরে আছে প্রবাসী, এবং তাদেরকে দক্ষ করে তুলতে হবে, ভাষার নলেজ, এবং তাদেরকে আপনার অ্যাওয়ারনেসগুলো তৈরি করতে হবে যে আমাদের দেশের রেমিটেন্সটা বৈধভাবে কতটা জরুরি। সেটাই তারা নিশ্চিত করবো। আমরা একটি বিরতি নিব জনাব মির্জা, ফিরে এসে আমরা আপনার সাথে আবার আলোচনা করবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ। আমরা বলছিলাম একটি আলোচনা, আমি প্রসঙ্গটাতে আসবই ভাবছিলাম, সেটি হচ্ছে যে আপনারা কিছুদিন আগে প্রায় 30টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে
গিয়েছেন এবং সেখানকার ব্যাংকিং ব্যবস্থা আপনারা দেখে এসেছেন, মোটা দাগে কি পার্থক্য চোখে পড়েছে আমাদের দেশের সাথে সেটি জানতে চাই। আর পুরো ওয়ার্ল্ডে যে এক ধরনের ডলারের ক্রাইসিস আছে সেটি নিয়ে ওখানকার ব্যাংকাররা কি বলে? শোনেন, এখন যে জিনিসটা আমরা যে 26 জন ওখানে গিয়েছিলাম, আসলে বেসিক্যালি আমরা যে জন্য গিয়েছিলাম, এটা আমরা ওখানে যে আমাদের যে একটা কর্মশালা, ওখানে আমাদেরকে একটা ট্রেনিং, একটা মোটামুটি আমরা ধরতে পারি যে আমাদেরকে কিছু জিনিস অবহিত করা, তারা যেটা করেছে। আমরা গিয়েছি বেসিক্যালি আপনার এএমএল রিলেটেড ইস্যুগুলো এবং টেররিস্ট ফাইন্যান্সিং রিলেটেড ইস্যুগুলো, তারপরে যে মানি লন্ডারিং হচ্ছে, আপনার ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ে যে মানি লন্ডারিং হচ্ছে, তারপরে ফিনটেক যে কতটা অ্যাডভান্সমেন্ট হয়েছে সেটা সম্বন্ধে আমাদের অবহিত হয়েছে। আমরা সাইবার সিকিউরিটি, ক্রিপ্টোকারেন্সি, এইগুলো সম্বন্ধে একটা সমাগ ধারণা, আমরা যে ফিনটেক যে তাদের অবস্থান, তারা যে কোথায় চলে গেছে এবং আমাদের যে অবস্থান, ব্যাপক পার্থক্য। আমরা কিন্তু এখনও সেই পর্যায়ে নিজেদেরকে ওইভাবে তৈরি করতে পারিনি। আপনার ডিজিটাল ব্যাংকিং সিস্টেমস ইন্ট্রোডাকশন আমাদের দেশে হতে যাচ্ছে। আমরা মনে করি ডিজিটালি আমরা কিন্তু আরও অ্যাডভান্সমেন্ট আমাদের দরকার আছে। এবং আপনি দেখেন যে ওদের দেশে সব কিছু এত সিস্টেমেটিক এবং এত সুন্দরভাবে ওরা সব কিছু, ওরা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদেরকে নিয়ে গেছে। এবং তাদের যে ট্রেজারি যেখানে টাকা ডলার প্রিন্ট হচ্ছে, সেখানে আমরা গিয়েছি এবং সেখানে তাদের ব্রিফিংগুলো এত অ্যাকুরেট, এবং তারা স্যাংশনের ব্যাপারে অ্যাওয়ারনেস, ইউএস ট্রেজারির যে ফাংশনগুলো তারা আমাদের কাছে প্রকাশ করেছে। এবং আরেকটা জিনিস তারা করেছে যে আমাদেরকে আগামীতে ব্যাংকিং সিস্টেমের যদি আমরা যাই, এবং আমাদেরকে কিন্তু সাইবার সিকিউরিটির উপরে কিন্তু আমাদের খুব দক্ষতা আনতে হবে। এবং সাইবার সিকিউরিটির যে সমস্ত বড় বড় ক্রাইম হচ্ছে, সেই ক্রাইমের কারণে কিন্তু অনেক দেশকে আপনারা জানেন যে এখন স্যাংশন দিচ্ছে আমেরিকা, এবং সেই সমস্ত জিনিসগুলোকে তারা খেয়াল রাখতে বলছে যে আপনাদের কোন ধরনের ট্রানজ্যাকশানস, এবং আপনার এলসি থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্টে আপনার যে ট্রানজ্যাকশনের সাথে অনেক সময় আমাদের অনেক ধরনের আপনার ঘটনা ঘটতে পারে যেগুলো খুব খারাপ এবং যার জন্য স্যাংশন আসতে পারে। সেই সমস্ত জিনিসগুলো তারা এক্সপোর্টার, ইম্পোর্টার, এবং আমরা কোন দেশের জাহাজ ব্যবহার করছি ইম্পোর্ট করতে, এবং কোন পোর্ট ইউজ করছি, এই সমস্ত জিনিসগুলো, এবং আমরা যে র ম্যাটেরিয়াল ইউজ করছি এবং যে জিনিসটা আমরা ইম্পোর্ট করছি, এবং সেটা কোন দেশের প্রোডাক্ট, এবং সব কিছুর উপরে কিন্তু খেয়াল এবং নজরদারি বেশি বেশি করে ব্যাংকারদের রাখতে বলেছে। এবং সাইবার সিকিউরিটির ব্যাপারেও বেশি রাখছে। এবং আধুনিক কারেন্সি, আমরা জানেন যে ডিজিটাল কারেন্সি যেটা দেখা যায় না, সে ক্রিপ্টো কারেন্সির উপরে তারা আমাদের উপরে একটা ধারণা তারা আমাদের দিয়েছে যে কিভাবে যে কারেন্সি আপনার প্রাইস এসকেলেশন করে, এটা কিন্তু দেখা যায় না, অথচ এই কারেন্সিতে হিউজ একটা ট্রানজ্যাকশান আপনার সংগঠিত হয়েছে, কিন্তু কোনো দেশের অ্যাসেট কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবং কেউ বুঝতে পারবে না। যার জন্য এর জন্য সতর্কতামূলক ব্যাংকগুলোকে এবং দেশের রাষ্ট্রকে এবং এগুলোতে বেশি বেশি তাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি প্রসঙ্গ আনতে চাই, সেটিও বাজেটে একটি যে ডকুমেন্টস দেয়, সেই ডকুমেন্টসের একটিতে একটি কথা মন্তব্য করা আছে যে ব্যাংক একীভূত হবার যে সুফল সেটি পেতে সময় লাগবে। ব্যাংক একীভূত হচ্ছে, এটি নিয়ে অনেক বিতর্ক আছে। দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংক মিশিয়ে দিলে সবল ব্যাংক দুর্বল হয়ে যাবে কিনা, এমন ডিবেটও চলছে। এই ব্যাংক একীভূত করে আসলে আমাদের সমস্যার সমাধান হবে কিনা? শুনেন, ব্যাংক একীভূত হওয়া কিন্তু আমরা একটা কোম্পানি আর একটা কোম্পানিকে টেক ওভার করতে পারে, একীভূত হতে পারে। এটাকে সবসময় নেগেটিভভাবে নেওয়া হয় না। অনেক সময় দেখা যাচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে আমরা মনে করছি যে আমার যে ক্ষুদ্র ক্যাপিটাল আর একটা ব্যাংকের ক্যাপিটালের সাথে মার করি বড় একটা ক্যাপিটাল হবে এবং ব্যবসা আরও, এবং আবার অনেক সময় দৃষ্টিভঙ্গির কারণে হতে পারে যে আমরা একটা সেক্টরে যাইতে আমাদের সমন্বিত প্রয়াস দরকার, তখনও কিন্তু টেক ওভার হয়। সবসময় এটাকে নেগেটিভভাবে নেওয়া যাবে না। তবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে টেক ওভার আগেও ছিল, সবসময় হচ্ছে, এবং এটা পজিটিভ ওয়েতেও নেওয়া যায়। আবার যদি আমরা এখন চিন্তা করি আমাদের দেশে যে বিদ্যমান অবস্থা, যে এখানে যে আমরা টেক ওভার করছি, অর্থাৎ একটা ব্যাংক স্টেজে আছে, সেই স্টেজ ব্যাংকটাকে আমরা নিয়ে এবং এটাকে আমরা আমাদের মতো করে সাজাচ্ছি, যাতে জনগণের যে আস্থা, সেই আস্থাটা যাতে নষ্ট না হয়। একটা ব্যাংকের স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার মানে যারা ব্যাংকের ফলাফলে আগ্রহী, তারাই কিন্তু স্টেক হোল্ডার। ইভেন দেখেন আপনার ডিপোজিট আমানতকারীরা আছে, এবং বড়োইং কাস্টমার আছে, শেয়ার হোল্ডাররা আছে, এবং তারপরে হচ্ছে আপনার যারা সাপ্লায়ার আছে, তারাও কিন্তু ব্যাংকের স্টেক হোল্ডার। ইভেন সর্বোপরি কিন্তু আপনার রেগুলেটরও কিন্তু স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার মিন হচ্ছে যে যারা ব্যাংকের ফলাফলে আগ্রহী, এবং তারাই কিন্তু স্টেক হোল্ডার, বা যে কোনো কোম্পানি, ব্যাংক বা যে কোনো কোম্পানির ফলাফলে যারা আগ্রহী, তারা সম্পৃক্ত। এবং আপনি যখন একটা ব্যাংক মার্জার অ্যাকুইজিশনে যাবেন, তখন কিন্তু এখানে সবার আশা এবং
নিরাশার একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে। এটাকে আপনি একটা পদ্ধতি বা সিস্টেমের মাধ্যমে, ইন্টারন্যাশনাল অনেক পদ্ধতি আছে, রিগ্রেশন মডেল আছে যে মেথোডোলজি ইউজ করা হয়, সেখানে আপনার রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি এবং সব কিছু একটা এর মাধ্যমে তারা এই মডেল ফলো করে আপনারা এই করে। এছাড়াও আপনার স্টক হ্যাকটিক একটা মডেল আছে, বিভিন্ন ধরনের মডেল ইউজ করা হয় এই ধরনের আপনার মার্জার অ্যাকুইজিশনে। তবে আমাদের মার্জার অ্যাকুইজিশনে এটা বললেই হবে না, এটা একটা প্রসেসের মাধ্যমে আপনাকে যেতে হবে। আমরা হঠাৎ করে বললাম যে একটা দুর্বল ব্যাংক, আগে প্রথমে অ্যাসেস করবে কে দুর্বল কে সবল, আমরা কি একটা দুর্বলের সাথে দুর্বল একভূত হচ্ছে কিনা। যদি দুর্বলের সাথে দুর্বল তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই তখন আবার হবে। তাই আমি অ্যাসেসমেন্ট ছাড়া, আমরা কে সবল ব্যাংক একটা দুর্বল ব্যাংকে টেক ওভার করছে, সেই অ্যাসেসমেন্ট ছাড়া কিন্তু আমরা বলতে পারবো না। এখন পর্যন্ত আমাদের দেশে যে সমস্ত অ্যাসেসর আছে এবং যারা এগুলো অ্যাসেসমেন্ট করে, কেপিএমজি আরও এরকম ডেলোয়েট বাইরের এরকম বড় বড় কোম্পানিগুলো আছে, এগুলোতে আগে প্রথমে অ্যাসেসমেন্ট করাতে হবে। তারপরে এই অ্যাসেসমেন্টের পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা থ্রো এ নেগোসিয়েশন, তারপরে শেয়ার হোল্ডারদের সম্মতি, আমানতকারীদের সম্মতি, যারা ইনভলভ আছে তাদের সম্মতি, সেন্ট্রাল ব্যাংকের পারমিশন, এটা দীর্ঘমেয়াদ একটা প্রসেসের মাধ্যমে। এটা হঠাৎ করে এটা আমাদের হলেই ভালো হবে, হলে তো ভালো হওয়ারই কথা, যে আমরা যদি একটা দুর্বল থাকে, দুর্বল একটা সবলের সাথে মিলে উভয়ে সবল হবে, এটা তো ভালো হওয়ারই কথা। তাই আমাদের সিস্টেমটা যদি আমরা ফলো না করি, দুর্বল দুর্বলের সাথে মিশলে, সবল সবলের সাথে মিশলে, তাহলে কিন্তু এটা কার্যকরী হবে না। এবং সবল এবং এটা থ্রো অ্যাসেসমেন্ট প্রসেস আপনাকে এটা করতে হবে, যে কোন ব্যাংকের নন পারফর্মিং লোন কেমন আছে, তাদের রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, তাদের আর্নিং কেমন আছে এবং তাদের অ্যাসেট কোয়ালিটি কেমন আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে হবে। আমানতের পরিমাণ, ক্যাপিটালের সাইজ, ক্যাপিটাল শর্টফল আছে কিনা, লিকুইডিটি ক্রাইসিস আছে কিনা। না হলে কিন্তু এই ধরনের একটা জিনিস আবার যখন একজনের ঘাড়ে পড়বে, যে একটা সবল হলেও সে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। এই সমস্ত থ্রো এ প্রসেস, থ্রো এ সিস্টেম, থ্রো এ মডেল, আপনার বিশ্বে অনেক মডেল আছে এবং এটা কিন্তু হচ্ছেই। একটা দুর্বলের সাথে সবলের মিলন তো একটা, সবলের সাথে দুর্বলের মিলন এটা তো হবেই। এটা তো একটা সিস্টেমেটিক প্রসেস, এটা তো হইতেই পারে, এটা ভালো। আমরা একটি বিরতি নিচ্ছি, আবারও বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ। আমরা বলছিলাম আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। আপনি জানেন আমাদের অডিয়েন্স থেকে এই প্রশ্নগুলো আসে, আমরা সেখান থেকে 10টা প্রশ্নকে বাছাই করি। আজকে নতুন 10টা, নতুন যারা ইয়াং জেনারেশন, যারা ব্যাংকার হতে চায়, আপনার মতো হতে চায়, তারা জানতে চায় আপনার চোখে একটা ভালো ব্যাংকের ডেফিনেশন কি? একটা ভালো ব্যাংক আমরা বলবো যে সেই ব্যাংকের উপর মানুষের আস্থা আছে, সেই ব্যাংক আপনার কর্পোরেট গভর্নেন্স আছে এবং সেই ব্যাংকের আপনার অন্য সমস্ত যে সমস্ত প্যারামিটারগুলো থাকলে একটা শক্তিশালী ব্যাংক বলা যায়, সেগুলো হচ্ছে ভালো ব্যাংক। তাই এখন এই ভালো ব্যাংকে আমরা চাই যে ভালো ব্যাংক সবসময় ভালো ব্যাংকে সবাই জয়েন করবে এবং ব্যাংকটা আরও উন্নত করবে এবং খারাপ ব্যাংকেও তারা জয়েন করে ভালো করতে পারে। ওকে, দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি। একটা ব্যাংক তো আরেকটা ব্যাংকের প্রতিযোগী, তো গ্রাহক টানতে অন্য ব্যাংকের থেকে এগিয়ে থাকা সবচেয়ে ভালো কৌশল কোনটি, তারা জানতে চায়। এখন আপনি যদি বলেন, এখন কিন্তু আপনার ডিজিটাল ব্যাংকিং সিস্টেম বা আইটি বেস ব্যাংকিং সিস্টেম এখন কিন্তু সবাই চাবে। আপনি গ্রাহক জানতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নতুন নতুন এখন কাস্টমাররা যে চাহিদা, কিন্তু ব্যাপক চাহিদা, তারা ঘরে বসে ব্যাংকিং করবে এবং খুব তাড়াতাড়ি ব্যাংকিংয়ের ফলটা তারা পেতে চায়। যার জন্য আপনার ডিজিটাল ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকের ডিজিটালাইজেশন, এই জিনিসটা খুবই জরুরি এখন। 3 নম্বর প্রশ্ন, আপনার চোখে দেশের ব্যাংকিং সেক্টরে সবচেয়ে ক্রিয়েটিভ প্রোডাক্ট বা সার্ভিস কোনটাকে মনে হয়? যে কোনো ব্যাংকের হতে পারে, যমুনা ব্যাংকেরও হতে পারে। এখন ক্রিয়েটিভ সার্ভিস তো আমরা আইটি বেজই ধরবো। আমরা আইটি বেজ অনেক প্রোডাক্ট কিন্তু এখন চলে এসছে। আপনারা জানেন যে আইটি নির্ভর ব্যাংক ছাড়া কিন্তু সামনে কিন্তু আগানো কিন্তু বিশাল একটা সমস্যা। তাই আইটি বেজ যে সমস্ত প্রোডাক্ট বাজারে ছাড়ছে এবং সেটা মানুষের চাহিদাও বাড়ছে এবং সবাই এটাকে গ্রহণ করছে, আমরা মনে করবো দিস ইজ ক্রিয়েটিভ। ওকে, চতুর্থ প্রশ্ন, ব্যাংকার হিসেবে আপনার সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা, যখন একটা ছোট্ট অভিজ্ঞতা যদি বলতে চান, কেউ কিছু বলেছিল বা কেউ কিছু চেয়েছিল। আচ্ছা, ব্যাংকিংয়ে আমাদের সবচেয়ে এখন খারাপ অভিজ্ঞতা যে আমরা আসলে যে সমস্ত মন্দ ঋণ আমাদের হয় এবং এগুলো আমরা এই মন্দ ঋণগুলো আমরা আনার সময় যখন তাদের সত্যিকার অর্থে তারা উইলফুল ডিফল্টার না,
তাদের কাকুতি মিনতি এবং তারা যে কত খারাপ অবস্থায় থাকে, এবং তাদের আসলে দেখা গেছে যে পুরা ফ্যামিলিটা একটা অসুখের কারণে একটা ছোট্ট মানে তার যে বিনিয়োগ যে প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে গেছে, এবং হয়তো ক্যান্সার হয়েছে, তার ওয়াইফের ক্যান্সার হয়েছে, বাচ্চার ক্যান্সার হয়েছে, তার যে পুঁজি ছিল আমাদের থেকে লোন নিয়ে যে ব্যবসাটা শুরু করেছিল সেই ব্যবসাটা নষ্ট হয়ে যাওয়াতে, এবং তার কিছু নাই, নিঃস্ব। এইটাই আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে প্যাথেটিক্স, এবং এই সিনারি এগুলো আমি বলতে পারি না, এবং তাদেরকে আমরা অনেক ওয়েভার দিই। 5 নম্বর প্রশ্ন করতে চাই, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটু নতুন ধারণা বাংলাদেশে, এটা সম্ভাবনা নাকি দুশ্চিন্তা? শোনেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বহু আগে ছিল, সবসময় ছিল। এটা মিউচুয়াল ফান্ড। আপনারা জানেন যে যিনি ইস্যুয়ার, অর্থাৎ ব্যাংকগুলো এই সমস্ত মিউচুয়াল ফান্ড বা অন্য কোম্পানিগুলো, বড় বড় যেগুলো কর্পোরেট কোম্পানি, তারা মিউচুয়াল ফান্ড ইস্যু করেছে। ব্যাংকের ফান্ড, ইস্যুয়ারের ফান্ড এবং আপনার গ্রাহকদের ফান্ড, এবং যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, এই দুইটা ফান্ড একত্র করে আপনার যে ফান্ডটা যার কাছে দেওয়া হয় সে হচ্ছে অ্যাসেট ম্যানেজার। এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংকগুলো কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট সেপারেট একটা কোম্পানি তারা করতে পারে, এবং ব্যাংকগুলো তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংকগুলো ভালো ফান্ড ম্যানেজার হিসাবে তারা কাজ করতে পারবে, আলাদা কোম্পানি। এটার সম্ভাবনা এখন তৈরি হচ্ছে, কারণ অনেকের দক্ষতা আছে কিন্তু তার অর্থ নাই, আবার অনেকের অর্থ নাই তার দক্ষতা আছে। অর্থাৎ বিনিয়োগ যার কাছে করলে এবং বিনিয়োগ থেকে ভালো রিটার্ন তার কাছ থেকে পাওয়া যায়, সেই ধরনের দক্ষ ফান্ড ম্যানেজার কিন্তু আমাদের দেশের সংকট, এবং এটা এখন কিন্তু এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে এই দক্ষতা কিন্তু অর্জন করা সম্ভব। আমরা পরের প্রশ্নে যেতে চাই। 6 নম্বর প্রশ্ন, নতুন ব্যাংকাররা কোন ভুল সবচেয়ে বেশি করে? শোনেন, ক্রেডিট অ্যাসেসমেন্ট প্রথম হচ্ছে, ক্রেডিট অ্যাসেসমেন্ট ভালো করে যদি ক্রেডিট অ্যাসেসমেন্ট না করে, বুঝে শুনে যদি ক্রেডিট না দেয়, এই ভুলগুলোকে আমি বলবো যে সবচেয়ে বড় ভুল ব্যাংকারের। কারণ একটা ঋণ যখন আপনার, একটা বড় ঋণ আপনার যখন চলে যাবে, খারাপ হয়ে যাবে, আপনি কিন্তু এটা থেকে আপনি জনগণের সম্পদ আপনি নষ্ট করে ফেলেন, আমানতকারীদের বিশ্বাস আপনি, মানে আপনার আস্থা নষ্ট হবে, এবং এই অ্যাসেসমেন্টটা খুব জরুরি। এই ভুলগুলোই ব্যাংকাররা বেশি বেশি করে ফেলে, এবং এটার অ্যাসোসিয়েটেড জিনিসগুলো দেখতে হবে যে সে পলিটিক্যালি মাইটি এবং বিজনেস আইকন এই ধরনের ব্যক্তি কিনা, এবং আপনাকে দেখতে হবে যে তার রিটার্নটা আমি যেখানে টাকাটা দিচ্ছি এই টাকার থেকে তার রিটার্নটা আসলে সে রিটার্নটা দিয়ে আমাদের সার্ভাইভ করতে পারে, যেটা একটা গুরুত্বপূর্ণ রেশিও, ডেট সার্ভিস কাভারেজ রেশিও। অর্থাৎ আমরা যে ডেটটা তাকে দিয়েছি সেই ডেটটা থেকে তার রিটার্ন ডেটটা পরিশোধ হতে সহায়ক হবে কিনা, এবং এই ভুলগুলোই করে অ্যাসেসমেন্ট, কাস্টমার অ্যাসেসমেন্টের সবসময় ব্যাংকাররা এই ভুলগুলো করে থাকে, যার ফলটা আমরা পাচ্ছি। 7 নম্বর প্রশ্ন, এটা আমিও জানতে চাই। অনেকে, আপনি তো ব্যাংকের এমডি বা সিইও, আপনি আপনার ক্যারিয়ারের সর্বোচ্চ পজিশনে এসেছেন এখন, অনেকে জানতে চায় যে সিইও হবার পরে আপনার ক্যারিয়ারের গোল কি? আমাদের ক্যারিয়ারের গোল, আমরা চাই কি, আমরা এখানে উচ্চাভিলাষী না, আমি নিজেও কখনো ছিলাম না। আমি যখন জয়েন করেছি আমি যে এমডি হব এটা কিন্তু কখনো আমি চিন্তা করি নাই। আমি আমার কাজটা সঠিকভাবে করেছি, এবং ধীরে ধীরে এই সঠিক কাজের জন্যই আমাকে হয়তো ধীরে ধীরে আজকে এই অবস্থানটা আমি পেয়েছি, এবং মহান আল্লাহ তাআলা আমাকে এই পজিশনটা দিয়েছে। তবে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, কাজের প্রতি নিষ্ঠা, সততা, এটা থাকতে হবে। আমি এরপরে আর কি হব, আমি যেন এই জায়গাতেই আমি যেন ভালোভাবে কাজ করতে পারি, এটাই আমার সর্বোচ্চ চাওয়া। এরপরে আর থাকতে পারে না। মানুষকে সেবা দেয়, আর্থিক সেবা, এবং এই সেবাগুলো যাতে মানুষ উপকার হয়, অর্থনৈতিক এতে যেন আমাদের পার্টিসিপেশন হয়, এবং আরও বেশি বেশি করে যাতে এই জায়গায় আরও কাজ করতে পারি, এইটাই আমার সর্বোচ্চ চাওয়া, পজিশন নয়। ওকে, পরের প্রশ্ন, নেগেটিভ ফিডব্যাক গ্রহণ করার সবচেয়ে সহজ কৌশল কি? শোনেন, নেগেটিভ ফিডব্যাক গ্রহণ করা এটা তো কেউ চায় না, তাই না? এটা সহজ কৌশল হচ্ছে যে আপনি এটাকে অ্যাভয়েড করা, যতটুকু পারেন অ্যাভয়েড করে আপনি এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারেন। সেটা দ্রুত করতে হবে। 9 নম্বর প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ওয়ার্ক ফ্রম হোম একটা নতুন আইডিয়া আমরা কোভিডের সময় থেকে দেখছি। ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আপনার ভাবনা কি? এটা কি থাকা উচিত আরো? এখন তো ধরেন ওয়ার্ক ফ্রম হোম এটা আজকে কোভিডের কারণে হয়তো আমরা হয়েছি, একটা অভ্যেস হয়েছে, আগামীতে তাই হবে। আপনি এই যে দেখেন ব্যাংকের ডিজিটালাইজেশন, এই যে ডিজিটাল ব্যাংক কি? ডিজিটাল ব্যাংক সম্বন্ধে আপনি জানতে হবে, এটা হচ্ছে ইন্টারনেট বেস, ওয়েব বেস একটা সিস্টেমস, এটা ব্যাংকিং পরিষেবা ওয়েব বেস, এবং এখানে কি আপনি মোবাইলের মাধ্যমে, ডেস্কটপের মাধ্যমে অথবা এটিএম, এই সিস্টেমের মাধ্যমে আপনার কিন্তু ট্রানজ্যাকশনগুলো সংগঠিত হবে। তো এটা তো আমরা ওই দিকেই তো ধীরে ধীরে যাচ্ছি, যে ঘরে বসে ব্যাংকিং, আপনার সিস্টেমটা ওই দিকে আমরা ধীরে, যদিও এখন আমাদের দেশে ডিজিটাল ব্যাংক 52টা ডিজিটাল ব্যাংক অ্যাপ্লাই করেছে, 1 কোটি 25 লক্ষ
125 কোটি টাকা ক্যাপিটাল সাইজ, এবং আপনারা জানেন যে 2টা ব্যাংক নগদ করি তারা দিয়েছে, এবং এরা কাজ করছে। এরা যদি ভালো কাজ করতে পারে ডিজিটালে, তাহলে কিন্তু আবার সামনে কিন্তু আরও অনেক আসবে। ডিজিটাল ব্যাংকিং সম্বন্ধে কিন্তু মানুষের ধারণাটা আরও একটু স্বচ্ছ করা উচিত। 1 নম্বর হচ্ছে, আমি একটু বলি, ডিজিটাল ব্যাংকিং কিন্তু একটা হেড অফিস থাকবে, কোনো ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ বা কোনো এটিএম এর মাধ্যমে কিন্তু এই সেবা আপনি দেওয়া যাবে না। ডিজিটাল কার্ডের মাধ্যমে কিন্তু আপনি এই সমস্ত ট্রানজ্যাকশন, কিউআর কোড, আপনি এই সমস্ত জিনিসের মাধ্যমে কিন্তু আপনি এই ট্রানজ্যাকশনগুলো সংগঠিত হবে। কোনো এলসি খোলা যাবে না, তারা খুলতে পারবে না। তারা ক্ষুদ্র ঋণ দিতে পারবে, স্মল ঋণ দিতে পারবে, এবং তারা কিন্তু মিডিয়াম বা লার্জ লোন তারা দিতে পারবে না। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার ডিজিটাল ব্যাংকে আসছে, এবং আমরা এতে প্রাথমিক পর্যায়ে, হয়তো আমরা ইন দ্য লং রান এটা ঘরে বসেই আমরা এই ধরনের অর্থনৈতিক কার্যক্রম আমরা করব। আমরা একেবারে র্যাপিড ফায়ারের শেষ প্রশ্নে এসেছি। জানতে চাই, আগামীতে আপনার কাছে কি মনে হয়, আগামীতে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন কোনটি হবে? পরিবর্তন কিন্তু আমরা নিউ জেনারেশনের থেকে পেতে চাচ্ছি। আমরা যারা সেকেলে ব্যাংকিং, এবং আমরা এই ব্যাংকিংয়ের সাথে যদি নিজেদেরকে আধুনিক ব্যাংকিংয়ের সাথে যদি সম্পৃক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমরা টিকে থাকবো না। সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদেরকে সেই আগে দেখেন ঢাল তলোয়ারদের যুদ্ধ হতো, তাই না? আপনি দেখেন সেই পিরিয়ডটা কিন্তু এখন কিন্তু ডিজিটালি যুদ্ধ হয়। তো এই যে জিনিসগুলো আমরা যদি দক্ষতা অর্জন করতে চাই, সমসাময়িক জিনিসগুলোকে আপনার টু কোপ উইথ দ্য বেস্ট ইন্টারন্যাশনাল প্র্যাকটিসগুলোকে আমাদের মধ্যে আনতে হবে, এবং সেটা করলেই কিন্তু আপনার সাস্টেইনেবিলিটি আসবে, এবং না হলে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ে যাব। এবং নতুন প্রজন্ম, আমরা মনে করি যে তারা সেই ধরনের ধ্যান ধারণা নিয়ে তারা আসবে, আধুনিক ব্যাংকিং সেবার সাথে তারা আরও মোর ডিজিটালি ব্যাংকিং সিস্টেমের সাথে তারা আরও জড়িত হবে, এটাই আমি মনে করি। যে ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। ছোট ছোট আর 2টি প্রশ্ন করতে চাই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সেটি হচ্ছে যে, একটা জিনিস বলা হয়, বিশেষ করে কোভিডের সময় আমরা দেখছিলাম যে কৃষি ঋণ বিতরণের জন্য দিকে আপনাদের এক ধরনের আগ্রহ ছিল, এসএমই ঋণ বিতরণের দিকে আপনাদের এক ধরনের আগ্রহ ছিল। এখন যখন আবার সুদের হার নিয়ে অনেক আলোচনা চলছে, তখন বলা হচ্ছে যে এই ঋণগুলো হয়তো কিছুটা আবারও ছোট ছোট ক্ষুদ্র কৃষক বা এসএমইদের জন্য দুষ্প্রাপ্য হয়ে যাবে। আসলে কি তাই হতে যাচ্ছে? আসলে শুনেন, আমি এসএমই ঋণের কথা আমি বলি। এসএমই ঋণ কিন্তু অনেকটা বেড়েছে। আগে এক সময় 16.17 ছিল, আমার মনে আছে যে এসএমই ঋণ আমাদের যদি লাস্ট 2023 পর্যন্ত যে টোটাল লোনের স্থিতির আপনার 16.17% কিন্তু ছিল, সেটা কিন্তু এখন প্রায় 21.23, অর্থাৎ বেড়েছে কিন্তু এসএমই ঋণ। এসএমই ঋণকে এখন ডিসকারেজ করছে তা না, এখন লার্জ লোনগুলো কিন্তু এখন খুবই এখন ঝুঁকির মধ্যে আছে। বড় বড় লোন, আপনি জানেন 3টা লোনকে বড় লোন যদি আমরা দেই, এবং তাহলে কিন্তু ক্যাপিটাল শর্টফল হয়ে যাওয়ার আপনার সম্ভাবনা আছে। বড় আমরা লার্জ লোন যদি খারাপ হয় কোনো কারণে, তাই না, দেই, এবং যদি খারাপ হয়, এবং কিন্তু সেখানে দেখেন এসএমই লোন কিন্তু আপনার রিপেমেন্টগুলো কিন্তু খুব সহজ, এবং তারা কিন্তু একটা জিনিস যে এসএমই লোন কিন্তু আপনার গ্রিপের মধ্যে থাকে। আপনি দেখা যাচ্ছে যে আমরা যদি এনআই একটা কোনো কারণ খারাপ হলে এনআই একটা মামলা করলেই দেখা যাচ্ছে সে কিন্তু ঋণটা পরিশোধ হয়, কিন্তু লার্জ লোনে কিন্তু এগুলো সম্ভব হচ্ছে না। আমরা দেখা যাচ্ছে যে এগুলো কোনো কার্যকরী তারা রিট করছে, বিভিন্নভাবে করছে। এসএমই ঋণ কিন্তু বাড়ছে। আপনি দেখেন বাইরের দেশগুলোতে আপনি দেখবেন যে মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প এরা কিন্তু বড় শিল্পের সহায়ক হিসাবে আপনার, আমাদের দেশে কিন্তু এখনও আমরা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি বাইরে থেকে আমরা অ্যাক্সেসরিজগুলো আনছি এবং তার স্পেয়ার পার্টসগুলো আনছি, আমরা একটা করতে চাচ্ছি সিকেডি ফর্মে, আমরা এই যে জিনিসগুলো এখনও কিন্তু আমাদের দেশে কিন্তু এসএমইতে এই সুযোগ সুবিধাটা আছে। এসএমইতে কিন্তু সরকার নানানভাবে সরকার দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক দিচ্ছে, ব্যাংকগুলো অনেক প্রণোদনা দিচ্ছে। আপনারা জানেন খুব লিকুইডিটিতেও সাপোর্ট দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক, এবং তারা অনেক স্কিম তারা হাতে নিয়েছে। আপনারা জানেন যে 2,500 কোটি টাকার একটা স্কিম তারা হাতে সিএমএস মানে কটেজ মাইক্রো এবং স্মল লোনের জন্য একটা দিয়েছে। তারপরে আপনার 3,000 কোটি টাকার আরেকটা যেটা 7% ইন্টারেস্ট, 5% ইন্টারেস্ট রেট, আর একটা 7% ইন্টারেস্ট রেট, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক এটা কিন্তু আমাদেরকে সাবসিডাইড করছে 2% এবং 0.5%, এইরকম মানে সাবসাইডেড করছে যাতে কম ইন্টারেস্ট রেটে এবং লিকুইডিটি এনশিওর করে এই ধরনের পদক্ষেপগুলো সেন্ট্রাল ব্যাংক নিয়েছে, এবং যেটা খুবই প্রশংসনীয়। এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এদিকেই অগ্রসর হইতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি ঋণ এটার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, এবং ধীরে ধীরে এতে আপনার ইন্টারেস্ট রেট যখন ইকোনমিতে বেড়ে যায় তখন কিন্তু এরা কিন্তু অনেক সাফারার হয়। এদের সাফারিং কিন্তু 2টা জায়গা থেকে আসে। একটা হচ্ছে যে দেশে যদি ইনফ্লেশন হয়,
তখন দেখা যাচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেটগুলো বেড়ে যায়, বাড়ার জন্য ইনফ্লেশন কাট করার জন্য ইন্টারেস্ট রেটগুলো বাড়তে, এবং তখন তাদের জন্য একটা ঝুঁকির সময়। আমাদের দেশে কিন্তু ইন্টারেস্ট রেটগুলো ভোলাটিলিটিটা বেশি, এখান থেকে কিন্তু আমাদের এই যে মাইক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, এটা কিন্তু আমাদের দেশের সমস্ত ব্যবসার জন্য, ক্ষুদ্র বলেন, মাঝারি বলেন, কর্পোরেট লোন বলেন, সবগুলোর জন্য কিন্তু দরকার। এবং এখন আমি ওটা বলবো না যে এসএমই এবং কৃষি ঋণে কিন্তু অনেক সাবসিডি দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কৃষি ঋণ 2.5% মার্চ ভিত্তিক যে আমাদের স্থিতি, তার 2.5% আমাদের কৃষি ঋণ দিতে হবে। লেস হচ্ছে আমাদের ওই যে সমস্ত এমপ্লয়ি লোন আছে এবং খারাপ লোন আছে, এটা বাদ দেওয়ার পর যে স্থিতি তার 2.5%, এবং এই 2.5% কিন্তু সব ব্যাংকগুলো এখন কিন্তু অ্যাচিভ করছে। এবং তারপরে কৃষিতে কিন্তু আপনার অনেক প্রণোদনা দিয়েছে। আপনার দেখেন, আপনার 1% সুদে যারা হচ্ছে এই যে কৃষকদের যে 10 টাকার যে তাদের হিসাবের উপরে লোন, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করছে 1%-এ, এবং আমরা এটাকে আবার এটার সাথে যোগ করে আমরা 6-7% রাখছি। তো এই যে সুবিধাগুলো, এগুলো কিন্তু অ্যাওয়ারনেস দরকার। এবং এসএমইতে বড় সমস্যা যে আপনার সিকিউরিটির একটা সমস্যা সবসময় থাকে। তারপরে এদের ওই ইয়েগুলো মানে ডেটাগুলো ওইভাবে কনসলিডেট থাকে না, এদের ম্যানেজমেন্টগুলো ওইভাবে শক্ত হয় না, স্ট্রাকচারগুলো দুর্বল হয়, যার জন্য হয়তো আমাদের ঋণ পেতে একটু আমাদের এই জিনিসগুলো তো একীভূত করেই আমাদের করতে হয়, যার জন্য এখন যে সেটা হয়। তবে এসএমইতে ডিজিটালাইজেশন এটা যখন আসবে, তখন কিন্তু দেখবেন এসএমই লোন আরও বাড়বে। আপনার ডিজিটাল ফর্মে কিন্তু আমরা এসএমই লোনে এখনও যাই নাই। আমাদের এই সিস্টেমটা যখন হবে, তখন ওদের লোনগুলো পেতেও খুব তাড়াতাড়ি সহজ হবে, এবং আমরা ইনফরমেশনগুলো খুব তাড়াতাড়ি অ্যাকুমুলেট করতে পারব। নিঃসন্দেহে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটু 1 মিনিটের ভিতরেই জানতে চাই, 1 দশক পরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আপনি কোথায় দেখেন? অনেক ভালো হবে। আমরা দেখেন অনেক স্ট্রেসের মধ্যে কিন্তু সংশোধনের একটা সুযোগ থাকে, এবং স্ট্রেস আমাদের থাকবে, এবং এই স্ট্রেসের পরে আমরা ইনশাল্লাহ যে ভুলগুলো আমাদের অতীতে হয়েছে, এবং ঋণের ব্যাপারে আমরা কিন্তু এখন খুব কসাচ, এবং আমরা একটা ঋণ অনেক দেখে শুনে আমরা কিন্তু দিচ্ছি যে আসলে তার সামর্থ্য কতটুকু, তার ক্যাপাসিটি কতটুকু, এবং কতটুকু সে ঋণ পাওয়ার যোগ্য, আমি যে ঋণটা দিচ্ছি কোথায় দিচ্ছি, সেই ঋণটার প্রতি আমাদের মনিটরিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব জোরদার হচ্ছে। আগামী দশকে 1 দশক পরে আমরা আশা করি যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইকোনমির একটা বড় চালিকা শক্তি হিসাবে তারা কাজ করবে, এবং ব্যাংক ছাড়া, উইদাউট ব্যাংক ছাড়া কিন্তু দেশের ডেভেলপমেন্ট, অর্থনৈতিক ডেভেলপমেন্ট কোনো দিক দিয়ে আপনি কিন্তু ভালো করতে পারবেন না। তো সেই জায়গাটা আমরা আশা করি যে আমাদের দেশ উন্নত হবে এই এই চালিকা শক্তি ব্যাংকগুলোর দ্বারা। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি। জনাব মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদ, আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। ব্যাংক তো অর্থনীতির লাইফলাইন বলা হয়। কেন বলা হয়? কারণ এর শিরা উপশিরা দিয়ে অর্থনীতির নানা রন্ধ্রে আসলে টাকা চলে যায়, এবং এই টাকা যাওয়ার যে প্রক্রিয়াটা আগে আমাদের মনে আছে, ছোটবেলা আমি নিজেও দেখেছি যে একদম লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হতো। এখন কিন্তু হাতের ডিভাইসে আমরা ব্যাংকিং চলে এসেছে। সামনে হয়তো ব্যাংক আরও অনেক বেশি সহজ আপনাদেরকে সেবা দিতে পারবে, আমাদেরকে সেবা দিতে পারবে। কিন্তু দিন শেষে ব্যাংকেরই সুফল আসলে কতটা অর্থনীতি কাজে লাগাতে পারছে, সেটি যেমন একটি দিক, ব্যাংকের টাকা ফেরত দেওয়াও কিন্তু গ্রাহকের দায়িত্ব, এবং সেই দায়িত্বটা পালন না করলে কিন্তু ব্যাংক ধীরে ধীরে পুঁজি হারাতে থাকে, এবং ব্যাংকের টাকা মিসইউজ করে যারা বিভিন্ন সময় অর্থ পাচারের মতো অভিযোগ আজকে মির্জা ইলিয়াসউদ্দিন বলেছেন যে এরকম ঘটনাও ঘটছে, এই ঘটনাগুলো যাতে না ঘটে সেখান থেকে আসলে নীতি নির্ধারিত, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক আরও অনেক বেশি সচেতন থাকতে হবে, এবং তাহলে আসলে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের যে শক্তি, যেটি আমরা অর্থনীতিতে কাজে লাগাতে চাই, সেটি আমরা কাজে লাগাতে পারবো। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।